দ্য কোর অফ নার্সিংয়ে সবাইকে স্বাগত। আজকে আবারও নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো টপিকটা কি। এই টপিকটা তোমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা এক্সামে কোনো না কোনো কোশ্চেন এসেই থাকে। তাই দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টপিকের নাম হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রবলেম। তো ইন্ট্রাক্রেনিয়াল প্রবলেম পড়ার আগে আমরা জেনে নিব যে ইন্ট্রাক্রেনিয়াল জিনিসটা কি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার জিনিসটা কি। এখানে নাম দেখেই নামেই আমরা বুঝতে পারছি যে ইন্ট্রাক্রেনিয়াল মিন্স ইন্ট্রা মানে হচ্ছে আমরা জানি যে উইথিন, আর ক্রেনিয়াল বলতে ক্রেনিয়ামকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের ক্রেনিয়াম বা স্কাল এর মধ্যে পোর্শনটাকে আমরা বলছি ইন্ট্রাক্রেনিয়াম, এবং এই ইন্ট্রাক্রেনিয়ামে যে প্রেশার তৈরি হয় বা প্রেশার ক্রিয়েট হয় সেটাকে আমরা বলছি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। এখানে ইন্টারক্রেনিয়াল প্রেশার আর ইন্টারক্রেনিয়াল স্পেস সম্পর্কে কিছু লেখা আছে। যেহেতু আমরা এর আগে বললাম যে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা কোথায় ক্রিয়েট হয় না স্কালের কিছু ইম্পর্টেন্ট বা এসেন্সিয়াল কম্পোনেন্ট আছে, যেগুলো হচ্ছে ব্রেন টিস্যু, ব্লাড আর সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। আর নেক্সট এখানে লেখা আছে যে ইন্টারক্রেনিয়াল প্রেশার হচ্ছে একটা হাইড্রোস্ট্যাটিক ফোর্স। আমরা জানি হাইড্রোস্ট্যাটিক ফোর্স যখন একটা ফ্লুইড তার ওয়ালের মধ্যে যে প্রেশারটা দেয় সেটাকে আমরা বলছি হাইড্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে কি এটা একটা হাইড্রোস্ট্যাটিক ফোর্স ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা, কারণ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা সিএসএফটা যে কম্পার্টমেন্টের মধ্যে থাকে তখন সিএসএফটা যেই প্রেশারটা তার ওয়ালে দেয় সেটাকে আমরা বলছি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাই এটা একটা হাইড্রোস্ট্যাটিক ফোর্স। আর এই যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা এটা নর্মাল কন্ডিশনে কনস্ট্যান্ট থাকে, বাট কিছু ফ্যাক্টরস এটার উপরে কাজ করে। যখন এই ফ্যাক্টরসগুলো অল্টার হয় তখন এই ফ্যাক্টরসের সাথে সাথে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাও আর কি চেঞ্জ হয়। তো ফ্যাক্টরসগুলো কী কী না, আর্টেরিয়াল প্রেশার, ভেনাস প্রেশার। ব্রেন টিস্যুতে যে আর্টেরিয়াল প্রেশার, যে আর্টারি ব্লাড সাপ্লাই করে, সেই আর্টারির মধ্যে ব্লাড প্রেশারটা যদি অল্টার হয়, কিংবা ভেনের মধ্যে যদি চেঞ্জেস আসে ভেনাস প্রেশারের মধ্যে, বা ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, থোরাসিক প্রেশার, ব্লাড গ্যাস, এইসব প্রেশারগুলো বা এইসব ফ্যাক্টরসগুলো যদি চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাও আর কি চেঞ্জ হয়। এই যে আমরা এতবার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আইসিপি পড়ছি, তো আইসিপির প্রেশার রেঞ্জটা কত? আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার রেঞ্জ হচ্ছে 5 to 50 mmHg। 5 থেকে 15 যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যাবনর্মাল, মানে 15 থেকে 20টাকে আমরা মেনলি ওয়ার্নিং সাইন বলবো। এবার যদি 20 বেশি হয়, মানে 20 mm অফ এইচ যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো যে এটা অ্যাবনর্মাল। নেক্সট এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন লেখা আছে যে আমাদের ব্রেনের কনস্ট্যান্ট অক্সিজেন আর গ্লুকোজের সাপ্লাই কিন্তু প্রয়োজন। কারণ আমাদের অক্সিজেনের 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য যদি অক্সিজেন আমাদের ব্রেনের সাপ্লাই কমিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের ব্রেন টিস্যুগুলো নেক্রোজড হয়ে যাবে বা ব্রেন টিস্যুগুলো আর কাজ করবে না। আর ব্রেন টিস্যু আমাদের পুরো বডির মধ্যে ব্রেন টিস্যু একাই 20% অক্সিজেন নেয়, আর 25% গ্লুকোজ শুধুমাত্র আমাদের ব্রেন টিস্যুরই লাগে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যদি বেড়ে যায় তাহলে কী হবে। এখানে বলছি যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায়, এটা হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। এবং এই যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে যাওয়া, এর বিভিন্ন কারণ আছে। তার মধ্যে হচ্ছে হেমাটোমা, কন্টিউশন, তারপরে অ্যাবসেস, টিউমার, মানে যদি কোনো ইনজুরি হয় সেখানে যে স্মল ব্লাড ভেসেলগুলো আছে ওগুলো রাপচার হয়ে যায় এবং ওখান থেকে কন্টিউশন হয় আর হেমাটোমা হয়। কিংবা সেখানে কোনো যদি অ্যাবসেস ফর্মেশন হয় কিংবা কোনো টিউমার হয়, তাহলে কী হয় না, সিএসএফ ফ্লুইডের পরিমাণ বা ব্লাডের ব্যালেন্সটা ঠিকঠাক মেনটেন হয় না। সে কারণে কী হয়, আইসিপিটা বেড়ে যায় বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, ক্রেনিয়ামের মধ্যে প্রেশারটা বেড়ে যায়। এরপরে যদি কোনো সেরিব্রাল এডিমা হয় কিংবা ব্রেন টিউমার, হাইড্রোসেফালাস আমরা জানি যে সিএসএফের পরিমাণ বেড়ে যায়, কিংবা অন্য কোনো হেড ইনজুরি, ব্রেন ইনফ্লামেশন, এসব কারণেও আর কি ইনক্রিজড হয়ে যায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা ইনক্রিজ হয়ে যাওয়ার ফলে কী হতে পারে, হাইপারক্যাপনিয়া, সেরিব্রাল অ্যাসিডোসিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, এবং এর থেকে সেরিব্রাল এডিমাও হতে পারে। নেক্সট আমরা দেখবো যে ইন্ট্রাক্রেনিয়াল প্রবলেমস যেগুলো আছে তার প্যাথোফিজিওলজি কী, মানে প্রবলেমগুলো কীভাবে ক্রিয়েট হয়। তো ফার্স্ট হচ্ছে ইনসাল্ট টু ব্রেন মানে হচ্ছে যে ব্রেনে কোনো ইনজুরি বা কোনো টক্সিসিটি কিংবা ব্রেনে কোনো স্ট্রোক বা কোনো ড্যামেজ, এই যে ফ্যাক্টরসগুলোকে আমরা বলছি ইনসাল্ট টু ব্রেন। নেক্সট হচ্ছে টিস্যু এডিমা। এই টিস্যু এডিমাতে কী হয় যে যেহেতু ব্রেনের মধ্যে ইনজুরি হয়েছে, তাই ব্রেনের যেই ভেসেল ওয়ালগুলো খুব পারমিয়েবল হয়ে যায়, এবং ওই যে ব্লাড কম্পোনেন্টগুলো আস্তে আস্তে বাইরে বেরোতে মানে বাইরে বলতে ভেসেলের বাইরে বেরিয়ে যায়, এবং সেখানে একটা এডিমা ফর্মেশন করে। এটা হচ্ছে ব্রেন টিস্যুর এডিমা হলে কী হয় না, ওখানে আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বেড়ে
যেহেতু ওখানে ইডিমা ফর্মেশন হয়েছে এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা ইনক্রিজ হয়েছে, তাহলে কী হবে, যে ভেন্ট্রিকালের মধ্যে সিএসএফটা থাকে সেই ভেন্ট্রিকালটা কী হবে, কম্প্রেসড হয়ে যাবে, যেহেতু ইডিমা ফর্মেশন হয়েছে। আর ভেন্ট্রিকাল যদি কম্প্রেসড হয় তাহলে কী হবে, ওখানে আশেপাশে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোও কী হবে, কম্প্রেসড হয়ে যাবে। তাহলে কী হবে, যদি ব্লাড ভেসেল ভেন্ট্রিকলস সবই কম্প্রেসড হয়ে যায়, তাহলে কী হবে, যে সেরিব্রামে যে ব্লাড ফ্লোটা ছিল, যেহেতু ভেসেলগুলো কম্প্রেসড হয়ে যাচ্ছে, তাহলে সেই ব্লাড ফ্লোটাও কী হবে, কমে যাবে। আর এই যে ব্লাড ফ্লোটা কমে গেছে, তাহলে কী হবে, টিস্যুগুলো আস্তে আস্তে ডেথ হয়ে যাবে বা নেক্রোস্ট হয়ে যাবে। এরপর কী হবে, যে ওই যে নেক্রোটিক টিস্যু বা ডেথ যে টিস্যুগুলো ডেথ হয়ে গেল, এবার তার চারিদিকেই আর কি হবে, এডিমা ফর্মেশন হবে। এবার যদি ওর চারিদিকে এডিমা ফর্মেশন হয়, তাহলে বেশি বেশি এডিমা ফর্মেশন হয়ে যাচ্ছে, তাহলে কী হবে, আমাদের আমাদের যে ব্রেন স্টেম আছে, সেখানে যে সিএসএফ ফ্লুইডগুলো আছে বা সেখানে যে আইসিপিটা আছে, সেটাও কী হবে, সেটাও বেড়ে যাবে, মানে প্রেশারটা বেড়ে যাবে। এবার সেখানে ব্রেন স্টেমের যদি আইসিপির প্রেশারটা বেড়ে যায়, আমরা জানি ব্রেন স্টেম আমাদের রেসপিরেশনে হেল্প করে। এবার যদি আমাদের ব্রেন স্টেমের ওখানে যদি কম্প্রেসড হয়, খুবই কম্প্রেশন হচ্ছে, তাহলে কী হবে, আমাদের রেসপিরেশনটা ঠিকঠাক হবে না। তাহলে রেসপিরেশনটা যদি ঠিকঠাক না হয়, তাহলে আমাদের রেসপিরেটরি অ্যারেস্ট হবে। আর রেসপিরেটরি অ্যারেস্ট যদি হয়ে যায়, তাহলে আমরা জানি যে সেই মানুষটা ডেথ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আমরা প্যাথোফিজিওলজি পড়ার সময় অনেকটা বুঝে গেছিলাম যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কী হতে পারে। তো ফার্স্ট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে বলছে যে চেঞ্জ ইন কনসিয়াস লেভেল কেন চেঞ্জ হবে, আমরা জানি যে যেহেতু ব্রেন টিস্যুতে কোনো অক্সিজেন পৌঁছাচ্ছে না, অক্সিজেন না পৌঁছানোর জন্য সেলগুলো বা টিস্যুগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যে আমাদের লেভেল অফ কনসিয়াসনেস তো চেঞ্জ হবেই। নেক্সট ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমরা কি দেখতে পাচ্ছি এখানে, নেক্সট ইন ভাইটাল সাইন্স কজড বাই ইনক্রিজিং প্রেশার অন থ্যালামাস, হাইপোথ্যালামাস, পন্স অ্যান্ড মেডুলা। যেহেতু আমাদের ব্রেন টিস্যুর মধ্যে এডিমা ফর্মেশন হচ্ছে, তাই কোথায় কোথায় প্রেশার ইনক্রিজ হবে, আমাদের থ্যালামাসে, হাইপোথ্যালামাসে, পন্সে এবং মেডুলাতেও আমাদের প্রেশারটা ইনক্রিজ হবে। সাথে আমাদের কুসিং সিনড্রোমটাও দেখা যেতেও পারে, না যেতেও পারে, মানে এটা প্রেজেন্ট থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। নেক্সট যে সাইনটা দেখা যাবে সেটা হচ্ছে অকিউলার সাইন, মানে আমাদের চোখে কী কী সাইন দেখা যাবে, সেটা হচ্ছে কম্প্রেশন অফ অকিউলোমোটর নার্ভ। অকিউলোমোটর নার্ভটাও কি কম্প্রেসড হয়ে যেতে পারে। আর এই অকিউলোমোটর নার্ভটা যদি কম্প্রেসড হয়, তাহলে কী হবে, আমাদের পিউপিলটা ডাইরেক্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে ডিক্রিজড ইন মোটর ফাংশন, মানে আমাদের মোটর ফাংশন, হাঁটা চলা, যে কোনো মোটর ফাংশন কী হবে, আস্তে আস্তে সেই ফাংশনের পরিমাণ কী হবে, কমে যাবে। আর কী হবে, হেডেক হবে, আর কী হবে, ভমিটিং হবে। নেক্সট আমরা ডায়াগনস্টিক স্টাডিজ, মানে কী কী ডায়াগনোসিস করার জন্য কী কী স্টাডি করবো। ফার্স্ট হচ্ছে আমরা হিস্ট্রি নেব, হিস্ট্রি তো আমাদের নিতেই হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা দেখবো যে তার মোটর ফাংশন ঠিকঠাক আছে কিনা, তার পিউপিলসগুলো ডাইলেট হয়েছে কিনা, তার ব্যালেন্স ঠিকঠাক আছে, তার লেভেল অফ কনসিয়াসনেসটা কীরকম। আর হেড ইঞ্জুরিটা তো অবশ্যই দেখবো যে তার হেডে কোনো ইঞ্জুরি আছে কিনা। নেক্সট নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমরা দেখবো যে আমাদের যে 12 ক্রেনিয়াল নার্ভ গুলো আছে, সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, যেমন অকিউলোমোটর নার্ভ, অপটিক নার্ভ, এগুলো দেখবো। তারপরে দেখবো আমাদের ভাইটালস সাইন্সে কোনো চেঞ্জেস আছে কিনা। তারপরে সিটি স্ক্যানের মধ্যে আমরা দেখতে পাবো যে ব্রেনের কোনো ড্যামেজ আছে কিনা, ব্রেন সেলে বা স্ট্রাকচারে। এমআরআইও আমরা দেখবো যে ব্রেন টিস্যুর কোনো ড্যামেজ হয়েছে কিনা। নেক্সট হচ্ছে সেরিব্রাল অ্যানজিওগ্রাফি, তারপরে ব্রেন টিস্যু অক্সিজেনেশন মেজারমেন্ট, এগুলো দেখবো। সিএসএফ অ্যানালিসিস ফর প্রোটিন অ্যান্ড গ্লুকোজ। ব্রেন টিস্যুতে কোনো টিউমার ফর্মেশন হয়েছে কিনা, বা ব্রেন টিস্যুতে অক্সিজেন কীরকম পৌঁছাচ্ছে, মানে অক্সিজেন লেভেলটা ঠিকঠাক আছে কিনা, সিএসএফের গ্লুকোজ বা প্রোটিন লেভেলটা ঠিক আছে কিনা, মানে সিএসএফে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো লিকেজ হয়, সেগুলো আমরা ভালোভাবে দেখবো ডায়াগনোসিস করার আগে। নেক্সট আমরা দেখবো ম্যানেজমেন্ট বা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আমরা ফার্স্টে দেখবো, আমরা তখন ডায়াগনোসিস করার সময় অনেকটা পড়ে নিয়েছি যে প্রথমে আমরা হিস্ট্রি কালেকশন করবো, তারপরে অক্সিজেনটা মেনটেন করবো, বা যদি অক্সিজেন কম থাকে, অক্সিজেন স্যাচুরেশন, সেক্ষেত্রে আমরা অক্সিজেন অ্যাডমিনিস্টার করবো। আর কী করবো, যে এবিসি লেভেলটা দেখবো, যে আর্টেরিয়াল ব্লাড গ্যাস লেভেলটা কীরকম আছে, অক্সিজেন লেভেল, কার্বন ডাইঅক্সাইডের লেভেল। ড্রাগ থেরাপির মধ্যে আমরা কী দেবো, ম্যানিটল দেবো, তারপরে হাইপারটনিক্স স্যালাইন সলিউশন দেবো, হাইপারটনিক দেবো, যদি ইডিমা ফর্মেশন হয়ে যায় আমরা হাইপোটনিক দেবো না। নেক্সট হচ্ছে কর্টিকোস্টেরয়েড দেবো। নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টের মধ্যে আমরা ফার্স্টে অ্যাসেসমেন্ট করবো। অ্যাসেসমেন্টের মধ্যেই প্রথমে যেটা আসে ইন্ট্রাক্রেনিয়াল প্রবলেমসের মধ্যে আমাদের প্রথমে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে জিসিএস বা গ্লাসকো-কোমা স্কেল। গ্লাসকো-কোমা স্কেলে আমরা কী কী দেখবো, গ্লাসকো-কোমা স্কেলের মধ্যে আমরা দেখবো আই ওপেনিং, বেস্ট ভার্বাল রেসপন্স আর বেস্ট মোটর রেসপন্স। আমরা জানি যে গ্লাসকো-কোমা বেস্ট স্কোর হচ্ছে 15 আর সবথেকে লো স্কোর হচ্ছে 3। এটা আমরা অন্য ক্লাসে দেখে নিব। নেক্সট হচ্ছে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট। আমরা এর আগে দেখলাম যে নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে কী কী দেখবো, যে আমাদের পিউপিল সাইজটা ঠিকঠাক আছে কিনা, শেপ, তারপরে আর কি দেখবো, মুভমেন্ট, রিঅ্যাক্টিভিটি, এগুলো দেখবো। আর ভাইটালস এটা রেকর্ড করবো। আর কুসিং ট্রায়াড যদি দেখা যায়, তাহলে সেটা আমরা রেকর্ড।
নেক্সট নার্সিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নার্সিং ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিসে আমরা প্রথমে যেটা দেখবো যে প্রবলেমটা কী হচ্ছে। প্রবলেমটা যেহেতু ডিক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল অ্যাডাপটিভ ক্যাপাসিটি, আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়ছে কিন্তু ক্যাপাসিটিটা কী হচ্ছে, কমে যাচ্ছে। তাই আমরা কি লিখবো যে ডিক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল অ্যাডাপটিভ ক্যাপাসিটি রিলেটেড টু ডিক্রিজড সেরিব্রাল পারফিউশন। রিলেটেড টু দিয়ে আমরা কোনটা লিখি, কজ, মানে কেন এই অ্যাডাপটিভ ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। কারণটা হলো যেহেতু ডিক্রিজড সেরিব্রাল পারফিউশন অর ইনক্রিজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়ার জন্যও কী হতে পারে, আমাদের ইন্ট্রাক্রেনিয়াল অ্যাডাপটিভ ক্যাপাসিটিটা কমে যেতে পারে। আর কিসের জন্য কমে যেতে পারে, যেহেতু সেরিব্রাল পারফিউশনটা কি হচ্ছে, ডিক্রিজড হচ্ছে, সেজন্য কি হতে পারে, ইন্ট্রাক্রেনিয়াল অ্যাডাপটিভ কমে যেতে পারে। নেক্সট যে ডায়াগনোসিসটা আমরা দেখবো নার্সিং ডায়াগনোসিস, সেটা হচ্ছে রিস্ক ফর ইনএফেক্টিভ সেরিব্রাল টিস্যু পারফিউশন। মানে আমাদের যে সেরিব্রাল টিস্যু পারফিউশনটা কি হচ্ছে, ইনএফেক্টিভ, মানে এফেক্টিভ হচ্ছে না, সেটার একটা রিস্ক থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে, যেহেতু আমাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে, যেহেতু এডিমা ফর্মেশন হচ্ছে। পরের এতেই আমরা দেখতে পাবো রিলেটেড টু রিডাকশন অফ ভেনাস অ্যান্ড আর্টেরিয়াল ব্লাড ফ্লো। আর্টেরিয়াল আর ভেনাস ব্লাড ফ্লো, যেটা আমাদের টিস্যু, আমাদের ব্রেন টিস্যুতে সাপ্লাই দেয় ব্লাড, সেটার কি হচ্ছে, এর ফ্লোটা কমে যাচ্ছে। ফ্লোটা যেহেতু কমে যাচ্ছে, তাই কি হচ্ছে, আমাদের টিস্যু থেকে ব্লাডটা কম পৌঁছাচ্ছে, তাই সেটাকে আমরা বলছি ইনএফেক্টিভ টিস্যু পারফিউশন বা অ্যান্ড সেরিব্রাল ইডিমা। সেরিব্রাল ইডিমার জন্য আবার কিসের জন্য, যেহেতু ভেনাস আর আর্টেরিয়াল ব্লাড ফ্লোটা কি হচ্ছে, কমে যাচ্ছে ব্রেন টিস্যুতে, তার জন্য কি হচ্ছে, ইনএফেক্টিভ সেরিব্রাল টিস্যু পারফিউশন হচ্ছে। বা যদি নাও হয়, তার একটা রিস্ক থেকে যাচ্ছে, কারণ আমরা বাইরে থেকে তো দেখতে পাচ্ছি না, তাই আমরা সবসময় সেটাকে কি লিখবো, রিস্ক ফর। নেক্সট যে ইম্পর্টেন্ট নার্সিং ডায়াগনোসিসটা আছে, সেটা হলো রিস্ক ফর ডিসিউজ সিনড্রোম রিলেটেড টু অল্টার্ড এলওসি। এলওসি মানে লেভেল অফ কনসিয়াসনেস। যেহেতু আমাদের লেভেল অফ কনসিয়াসনেসটা অল্টার্ড হচ্ছে, সে কারণে কী হচ্ছে যে যার এটা আর কি বুঝতে পারছে না যে কোনটা আমাদের মোবিলিটিটা কীভাবে করবো। যেহেতু ওর কনসিয়াসনেস লেভেলটাই অল্টার্ড হয়ে যাচ্ছে, তাই তার মোবিলিটি, নিউট্রিশন, মানে সে কিছু সম্পর্কেই আর কি বুঝতে পারছে না কী করবে, যেহেতু সে লস অফ কনসিয়াসনেস বা লেভেল অফ কনসিয়াসনেসটা তার কমে যাচ্ছে। তাই সেক্ষেত্রে আমরা কী লিখবো, যে রিস্ক ফর ডিসিউজ সিনড্রোম, মানে সে তার মধ্যে একটা এমন রিস্ক থেকে যাচ্ছে যে সে কোনো কিছু আর কি ইউজ ঠিকঠাক নিজের বডি পার্টও ঠিকঠাক আর কি ইউজ করতে পারছে না, মানে ডিসইউজ সিনড্রোম তার মধ্যে দেখা যাচ্ছে। কেন না, রিলেটেড টু অল্টার্ড এলওসি বা লেভেল অফ কনসিয়াসনেস অ্যান্ড ইমোবিলিটি অ্যান্ড অল্টার্ড নিউট্রিশনাল ইনটেক, যে কারণে তার ডিসইউজ সিনড্রোমটা দেখা যেতে পারে। নেক্সট আমরা দেখবো যে নার্সিং ইন্টারভেনশন। আমরা কী দেখলাম, নার্সিং অ্যাসেসমেন্ট দেখলাম, নার্সিং ডায়াগনোসিস দেখলাম, এবার নার্সিং ইন্টারভেনশন বা কী করবে, মানে আমরা কী করবো আর কি। তো ফার্স্ট হচ্ছে মেনটেন পেটেন্ট এয়ারওয়ে, কারণ আমরা জানি যে আমাদের সবসময় এয়ারওয়ে লাগবে। যেখানেই দেখবে যে এয়ারওয়ে আছে, তার মানে আমাদের মোস্ট প্রায়োরিটি হচ্ছে এয়ারওয়ে মেনটেন্যান্স। কেননা আমাদের ব্রেনে যেহেতু কনস্ট্যান্ট অক্সিজেন লাগে, তাই আমাদের এয়ারওয়েটা মেনটেন করতেই হবে। নেক্সট আমরা দেখবো যে জিসিএসটা যদি 8-এর কম হয়, সেক্ষেত্রে আমাদের ইন্টুবেশনের প্রয়োজন হয় বা আর্টিফিশিয়াল রেসপিরেশনের প্রয়োজন হয়। নেক্সট আমরা দেখব যে ক্লোজলি মনিটর আইভি ফ্লুইডটা হাইপোটনিক হয়ে যাচ্ছে না, তো সেটা আমরা ক্লোজলি মনিটর করবো, বা বেশি হয়ে যাচ্ছে না, তো তার সাথে সাথে আমরা কী লিখবো, যে ইনটেক আউটপুটটা আর ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সটাও আর কি মেনটেন করবো। নেক্সট হচ্ছে মনিটরিং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কোন সময় কীরকম থাকছে, বাড়ছে না কমছে, সেই জিনিসটাও আমাদের মনিটর করতে হবে। কারণ যদি বেশি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে লস অফ কনসিয়াসনেস হতে পারে বা রেসপিরেটরি অ্যারেস্ট হতে পারে। আমরা এর আগেই পড়লাম প্যাথোফিজিওলজিতে। নেক্সট হচ্ছে মেনটেন দ্য হেড আপ পজিশন আমাদের রাখতে হবে, কারণ যেহেতু আমাদের ব্রেনে ইডিমা হয়েছে, তাই আমাদের হেড আপ পজিশন যদি না হয়, তাহলে ইডিমাটা আরও কী হবে, বেড়ে যাবে। নেক্সট আমরা দেখব যে প্রোটেকশন অফ ইনজুরি ডিউ টু ডিক্রিজড লস অফ কনসিয়াসনেস, যে বা লেভেল অফ কনসিয়াসনেসটা যেহেতু ডিক্রিজড হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সবসময় পেশেন্টকে প্রোটেক্ট করতে হবে ইনজুরি থেকে। মানে যখন তখন হয়তো সে পড়ে যেতে পারে বা যে কোনো ইনজুরি হতে পারে, যেহেতু তার কনসিয়াস লেভেলটা কমে যাচ্ছে ধীরে ধীরে। তারপরে কী করতে হবে, যে সাইকোলজিক্যাল ওয়েলবিং বা পেশেন্টের সাইকোলজি, যদি সে খুব টেনশন করে, যদি সে সেই সময় কনসিয়াস আছে কিন্তু সে খুব টেনশন করছে, তাহলে তার সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে তাকে এবং তার ফ্যামিলিকে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কী, বা ইন্ট্রাক্রেনিয়াল প্রবলেমস কী হতে পারে, কীভাবে ডেভেলপ করছে, তার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো কী, নার্সিং ম্যানেজমেন্ট কীভাবে দিতে হবে, নার্সিং ইন্টারভেনশনগুলো কী, নার্সিং ডায়াগনোসিস দেখলাম, অ্যাসেসমেন্ট কীভাবে করতে হবে আমাদের। হ্যাঁ, আজকে যতটা পারলাম তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখালাম। এবার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।